বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। জানো তো আমার মনটা না ভীষণ খারাপ। কয়েকটা দিন ধরেই ওই যে তোমাদেরকে বলছিলাম না অনলাইনে ক্লাস করাচ্ছি, তখনই যখন ফোনটাকে কভার থেকে বার করেছি স্ট্যান্ডে লাগাবো বলে, লাগাতে গিয়ে দেখছি ফোনের ব্যাকের সাইডটা অনেকটা ফুলে গেছে। তো তখনই ডিসাইড করতে হলো যে ফোনটাকে চেঞ্জ করব। আর ফোনে এত বিভিন্ন রকম ভিডিও রয়ে গেছে, তো ভাবলাম আজকে তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এতে আমার ফোনের মেমোরিটাও ফাঁকা হয়ে যাবে আর তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়ে যাবে যে আসলে আমি কে, কোথা থেকে এলাম, আমার সেই ছোটবেলাকার জীবন, আমার স্কুল কলেজ, মানে স্কুলের পরে পলিটেকনিক কলেজ, তারপরে সেখান থেকে বিটেক কলেজ, হস্টেল, তারপর আমার এমটেক কলেজ, সেখানকার হস্টেল, তারপর আমার চাকরি জীবন, সেখানকার বন্ধু বান্ধব কলেজ, মোটামুটি সব মিলিয়ে একটু আলোচনা করা হয়ে যায়। তার সাথে তো আমার আত্মীয় স্বজন, সংসার, ধর্ম এই সমস্ত তো আছেই। কখনো কারো হয়তো ভালো লাগবে, আবার কারো হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু বেসিক্যালি ভাবলাম যে এই যে টুকটাক ভিডিওগুলো রয়েই গেছে ফোনে, সেগুলোর সাথে তোমাদের সঙ্গে কিছু গল্প করে নেওয়া যাক। হয়তো এমনও কেউ থাকতে পারো যারা আমার এই গল্প শুনে হয়তো একটু ইন্সপায়ারও হবে, কারণ আমি এই কয়েকটা দিনে যে অল্প কয়েকটা ভিডিও দিয়েছি সেখান থেকেই তোমাদের অনেকের মনে অনেক রকম প্রশ্ন এসেছে। আবার অনেকে আমাকে চিনে ইন্সপায়ার্ড হয়েছে, অনেকে না চিনেও ইন্সপায়ার্ড হয়েছে। তো বিভিন্ন রকম যে প্রশ্ন এসেছে তার মধ্যে কয়েকটা নিয়েই আজকে চলো তোমাদের সঙ্গে একটু আলোচনা করা যাক। তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো, মানে বলছো, একদম অ্যাটাক করে বলছো, যেহেতু আমি কয়েকটা দিন আগে স্টুডেন্টদের ভিডিও দিয়েছিলাম, আমাকে ইউটিউবে দেখলাম অ্যাটাক করে বলছো যে অযোগ্য মানুষরা এরকম জায়গায় গেলে যেটা হয়। আসলে কি তোমরা জানো আদৌ যে আমি কে, কি, কোথা থেকে এসেছি, আদৌ যোগ্য না যোগ্য নই? মানে সে খুবই খারাপ করে বলেছে যে এরকম তো কখনো দেখিনি একজন টিচার স্টুডেন্টদেরকে নিয়ে ভিডিও করে, মানে বিভিন্ন কিছু আরও প্রচুর প্রচুর, মানে এই যে রান্নাবান্নার ভিডিও দিচ্ছি তাতেও কারো সমস্যা, তাছাড়া ধরো বাচ্চার টেক কেয়ার করছি তাতেও অনেকের সমস্যা, আবার কলেজে পড়াতে যাচ্ছি তার ভিডিও নিচ্ছি তাতেও বিভিন্ন লোকের সমস্যা, মানে মানুষের সমস্যার কিন্তু শেষ নেই। তো যাই হোক, সেসব কথা বাদ দিই, একদম প্রথম থেকে শুরু করি। অনেকেই জানো, যারা আমার নামটা দেখে বুঝতে পারছো বা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার গোটা নামটা দেখছো। সবার আগেই অনেকের প্রশ্ন আসে যে আমার রিলিজিয়ান কি, আমার গোটা নাম কি, নামের মধ্যে কেন হিন্দু মুসলিম দুরকম নাম রয়েছে। আচ্ছা আচ্ছা আসছি বাবা, আসছি, দাঁড়াও, এত কথা তো একসাথে বলা যায় না। তো প্রথমেই বলি, আমার আসল নাম হচ্ছে শর্মিলা মণ্ডল। আমি বাই বার্থ একজন হিন্দু, পরবর্তীতে আমি একজন মুসলিম ছেলেকে বিয়ে করেছি, সেই জন্য ভালোবেসে নামের পিছনে আবার লাগিয়েছি তার টাইটেল যেটা আছে শর্মিলা মণ্ডল, আবার ইসলাম লাগিয়েছি। এটাই হচ্ছে ব্যাপার। কেন মুসলিম ছেলেকে বিয়ে করলাম হিন্দু মেয়ে হয়ে, সেসব গল্প আর একটা দিন বলবো, সেটা অনেকটা লম্বা গল্প। আর আমার স্কুলিংটা হচ্ছে নিউ ব্যারাকপুর, যেটা কলকাতাতে। আমি একদম একদম জিরো লেভেল থেকে মাধ্যমিক পর্যন্ত নিউ ব্যারাকপুরেই পড়াশুনো করেছি। আর মাধ্যমিকের পরে আমি পলিটেকনিকে জয়েন করি। তো পলিটেকনিক আমি সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, যেটা এন্টালিতে, মৌলালি এন্টালি কলকাতা, ওখান থেকেই করেছি। তো এখানে অনেকেই আমার ফ্রেন্ডরা থাকবে যারা আমার পলিটেকনিকের টাইমের বন্ধুরা, যারা আমার স্কুলের টাইমের বন্ধুরা, তারা পারলে একটু কমেন্ট করে দিও। তো তারপরে মানে পলিটেকনিকের পরে বেসিক্যালি যারা বিটেক করে তাদের কিন্তু 4 বছরের বিটেক করতে হয় না, তো 3 বছরের বিটেক করতে হয়। তো আমি বিটেকের জন্য জয়েন করি ইউআইটি কলেজে, যেটা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে ইঞ্জিনিয়ারিং কলেজটা আছে, ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি ফুল নেম। তো ইউআইটি থেকে বিটেকের পরে তারপরে আমি এমটেক জয়েন করি, যেটা আমি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে করেছি, এবং সেটাতে পাস আউট হচ্ছে 2017-এ। তো এইটা হচ্ছে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান। ইন দ্য মিন টাইম তোমরা বুঝতে পারছো যে পলিটেকনিক, বিটেক বা এমটেকে জয়েন করতে গেলে মাঝখানে অনেকগুলো এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়। সেগুলো কিন্তু কোনো কিছু দেখে দেখে পরীক্ষা দেওয়া যায় না। সেই সমস্ত এন্ট্রান্স পরীক্ষাগুলোর রুলস আলাদা, সিস্টেম আলাদা। আর এই এন্ট্রান্স এক্সামগুলোতে কোয়ালিফাই না করলে কিন্তু সেই সমস্ত কলেজগুলোতে পড়াও যায় না। বিশেষ করে তোমরা আমার বিভিন্ন কলেজের নাম শুনে বুঝতে পারলে যে আমি সবকটাই কিন্তু গভর্নমেন্ট কলেজে পড়েছি। তো বুঝতেই পারছো যে সেইটুকু হয়তো মিনিমাম নলেজ আমার আছে, তা নয়তো আমি কিন্তু কোনোভাবেই একজন কলেজের প্রফেসর হতে পারতাম না। মানে এমন নই যে আমি মাধ্যমিকও পাশ করিনি। তোমরা যারা আমাকে এরকমভাবে অ্যাটাক করছো তারা আমার মিনিমাম কোয়ালিফিকেশানটা তোমাদের জেনে নেওয়া উচিত ছিল, যে আমি কিন্তু মানে এমটেক হোল্ডার। এমটেকের ফুল ফর্ম তোমরা জানো কিনা এটা আমার সন্দেহ আছে।
তো যাই হোক, এটা গেল আমার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। আর আমি ভিডিও কেন করছি তার রেসপেক্টে বলি, ভিডিও করতে আমি খুব ভালোবাসি। 2017-তে যখন আমার এমটেক কমপ্লিট হয়, তারপরে আমি বাড়িতে বসেছিলাম অনেকগুলো দিন, যখন আমি তখনও কোনো চাকরিতে জয়েন করিনি। তখন ওই একটু আধটু মানে হোম রেমেডিজ দিয়ে আরো সুন্দর করার জন্য রূপচর্চা করতাম, আর সেগুলোরই ভিডিও দুই একটা প্রথম আমি আপলোড করি আমার ইউটিউব চ্যানেলে। এবং সেখান থেকে যখন আমি দেখি ধীরে ধীরে আমার সাবস্ক্রাইবার গেইন হচ্ছে, লোকজন অনেক বেশি কমেন্ট করছে, তারপরে যখন চ্যানেলটা মনিটাইজড হয় এবং সেখান থেকে যখন একটু আধটু আর্নিং হতে স্টার্ট করে, তখনই এটা মাথায় আসে যে ইউটিউবটাকেও একটু আধটু হলেও কেরিয়ার হিসাবে দেখা যায়। এখান থেকে হচ্ছে ভিডিও স্টার্টিং। এবং আমি যে ভিডিওগুলো করি সেগুলো সম্পূর্ণই আমার নিজস্ব ভিডিও, নিজস্ব মাথা থেকে যে কন্টেন্ট বেরোয় সেগুলোই কিন্তু আমি আপলোড করি। এরকমটা নয় যে কারো দেখে কাউকে কপি করছি বা কোনো কিছু কারোটা কপি পেস্ট করে দিচ্ছি, মানে কারো ভিডিও চুরি করে করছি, এরকমটাও নয়। সমস্ত ভিডিও কিন্তু আমার নিজে খেটে তৈরি করা ভিডিও, এটাই হচ্ছে মোদ্দা কথা। আমি অনেককে দেখেছি, আমাকে ইনফ্যাক্ট জিজ্ঞাসাও করেছে যে কীরকম ভাবে আমার চ্যানেলে মনিটাইজড হলো, কি ব্যাপার। তাদের জন্য আমি বলবো, মানে আমার রিলেটিভরাই তারা আমাকে জিজ্ঞাসা করেছে, তাদের জন্যই আমি বলবো যে আমি প্রচুর খেটে, আর একদিন থেকে হয়নি। আমার ভিডিওতেও কিন্তু তেমন বিশাল যে ভিউ হয় সেরকমটা নয়। আমি প্রচুর খেটেছি, বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও যেটা আমি তুলেছি, শ্যুট করেছি, যেটা যেই মুহূর্তে মাথায় এসেছে সেরকমভাবেই আপলোড করেছি। তারপরে যেটুকুনি কপালে ছিল সেই মতো ভিউ হয়েছে, সেইখান থেকে চ্যানেল মনিটাইজড হয়েছে। এবং চ্যানেল মনিটাইজড হতে গেলে তার পিছনের যে লম্বা একটা প্রসেস, যতগুলো ওয়াচ আওয়ার পিরিয়ড কমপ্লিট হওয়া, যতগুলো সাবস্ক্রাইবার গেইন হওয়ার প্রয়োজন, সেগুলো তো আর আমি চেয়ে চেয়ে পাইনি, সেগুলো আমার কপালে ছিল বলেই হয়তো হয়েছে। তোমরা সবাই সেইগুলো না করলে তাহলে হয়তো পেতাম না, এটাই হচ্ছে মোদ্দা কথা। আর আমার এইটুকু বোঝার মতো ক্ষমতা আছে যে তোমরা যারা আমাকে এই জাতীয় কটু মেসেজ করছো, কটু কমেন্ট করছো, খারাপভাবে আমাকে উপস্থাপন করার চেষ্টা করছো, তারা যে আমাকে কতটা হিংসা করো বা হিংসা থেকে এগুলো করছো সেটা তো আমি বুঝতেই পারছি। তো যাই হোক, সেসব কথা বাদ দিই, এবার আসি যারা আমাকে দেখে ইন্সপায়ার হতে চাইছো তাদের কথায়। যেহেতু তোমরা বুঝতেই পারছো আমার নাম দেখে যে হিন্দু মুসলিম একটা ব্যাপার চলে এসেছে, একটা লংগেস্ট পিরিয়ড কিন্তু আমার ফ্যামিলি মেম্বার্সের সাথে আমার একটু মন কষাকষি রাগারাগি ছিল, কিন্তু আমার ছেলে হওয়ার পর সেই সমস্ত মিটে গেছে। তো যাই হোক, সেক্ষেত্রে আমাকে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে একা, এই চাকরি বাকরি। তারপরে তোমরা আরও জানো না যে শিহুর পাপার একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো তখন যদি ওর সাথে আমার বিয়ে থা হয়নি, সেইটাই একটা মেন গল্প, অন্য কখনো বলবো। তো যাই হোক, তো সেইটার পিছনের একটা বিরাট স্ট্রাগল, তাকে সুস্থ করে তোলা। ইনফ্যাক্ট শিহু হওয়ার আগেও আমার দুটো টুইন বেবি হয়েছিল, তারা আমার জীবনে আসা, তারা আমাকে ছেড়ে চলে যাওয়া। তো এই যে প্রচুর ধকল, প্রচুর কষ্টের পরেও আমি আজও হাসি মুখে তোমাদের সামনে আসছি, ভিডিও করছি, রান্না বান্না করছি, কলেজ করছি, স্টুডেন্টদেরকে সমানভাবে সময় দিচ্ছি। এগুলোর পিছনে কিন্তু সব থেকে বেশি অবদান হচ্ছে আমার হাজবেন্ডের আর হচ্ছে আমার মনের জোরের। কারণ অনেক গল্প, সব কথা এভাবে খুলে বলা যায় না। তো যারা আমার স্টুডেন্ট আছো, যারা আমার আজকের এই ভিডিওটা দেখছো, তারা কাইন্ডলি একটু কমেন্ট করে দিও যে আমি কলেজে তোমাদের কেমন টিচার, তাহলেই বুঝতে পারবো যে আদৌ আমি ভালো কি খারাপ। আর এই যে এখন আমি একটা পলিটেকনিক কলেজের লেকচারার, এটাও কিন্তু একদিনে হয়ে যায়নি। অনেকের এখানেও প্রশ্ন যে আমি এবং আমার হাজবেন্ড কেন সেম জায়গায় চাকরি করি, স্বামী স্ত্রী আবার এক জায়গায় চাকরি পাওয়া যায় নাকি? নিশ্চয়ই ভিতরে কোনো ঘোটালা আছে, মানে বিভিন্ন রকম কনফিউজ। তো সেক্ষেত্রে আরো একবার বুঝিয়ে বলি যে তোমরা যারা আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন শুনলে, সে একই সাথে বলবো আমার হাজবেন্ডের সাথে আমার পরিচয় কিন্তু আমাদের বিটেক কলেজ থেকে। ইনফ্যাক্ট যারা আমার পলিটেকনিক কলেজের বন্ধুরা আছো তারাও জানো যে আমি পলিটেকনিক পর্যন্ত পড়াশোনাতে খুব একটা ভালো ছিলাম না, কিন্তু বিটেক থেকে কিন্তু বেসিক্যালি আমার পড়াশোনার মোড় ঘুরে যায়। আমার মনে হয় যে যেহেতু আমি বিটেক পড়তে এসেছি আর আমার কলেজটা সেমি গভর্নমেন্ট কলেজ ছিল, তো একটু টাকা পয়সা লাগতো। আমি ভাবতাম যে আমি যদি একটু খারাপ করি পড়াশুনো তাহলে বেকার আমার ইয়ারটা লস হবে, সেক্ষেত্রে আমার বাবার টাকা অনেক খরচা হয়ে যাবে। তো আমি কিন্তু সারা জীবনে কখনোই বাবা মায়ের কষ্ট অতটা মানে সহ্য করতে পারি না বা কষ্ট তাদেরকে দিতেও চাইনি। অনেকেই মনে করে যে আমি হয়তো রিলিজিয়ান চেঞ্জ করে ফেলেছি বা অন্য ধর্মের ছেলেকে বিয়ে করেছি, হয়তো বাবা মাকে ভীষণ পরিমাণ কষ্ট দিয়ে এসেছি। আসলে তা নয়। আমার এই যে বিয়ের যে গল্পটা, সেটা একটা বিরাট বড় স্টোরি, সেটা অন্য কখনো শেয়ার করব, আগেই বললাম। কিন্তু এটাই হচ্ছে ব্যাপার, আমি এবং আমার হাজবেন্ড আমরা বন্ধু হচ্ছে বিটেক কলেজ থেকে।
আর যেহেতু আমরা দুজনেই ল্যাটারাল এন্ট্রি দিয়ে ঢুকেছিলাম, আমাদের রোল নাম্বারও ছিল পাশাপাশি, তো সেক্ষেত্রে আমরা একসাথেই গ্রুপ ডিসকাশন করে পড়াশোনা করতাম, বিভিন্ন যা টিউশন পড়তাম একই সাথে পড়তাম, একই সাথে এক্সাম দিতে যেতাম, যে কোনো এন্ট্রান্স পরীক্ষাতেও যা বসতাম একসাথে ফর্ম ফিল আপ করতাম, মানে সবকিছুই কিন্তু আমরা দুজনে একসাথে করতাম। তো সেটা মিলিয়ে বলতে পারো আমরা শুধু এই পরীক্ষাটাতেই নয়, মানে এই চাকরিটাই নয়, এর আগেও কিন্তু অনেকগুলো চাকরি, প্রায় 2-3টে চাকরি একই সাথে পেয়েছিলাম। কিন্তু এটা যেহেতু একটা গভর্নমেন্ট, তোমাদের মধ্যে এত রকম কনফিউশন কাজ করছে, কনফিউশন আদৌ কিছু নয়, আমাদেরকে ছোট করার একটা মেন্টালিটি কাজ করছে, এর থেকে বেশি অন্য কিছু নয়। সেটুকু বোঝার মতো ক্ষমতা আমরা রাখি, বা হয়তো আমরা যে জায়গায় আছি তোমরা সেই জায়গাটা অর্জন করতে পারছো না বলেই হয়তো হিংসার জন্য এই জাতীয় আজে বাজে কমেন্ট করছো। সুতরাং কে যোগ্য অযোগ্য সেটা কিন্তু সময়, সুযোগ এবং অবস্থায় বিচার করে দেয় কে সেইখানে থাকবে কি থাকবে না। তাহলে আজকের পর থেকে আমি আশা করতে পারি যে এই ভিডিওটা পেয়ে তোমরা হয়তো আর এত কনফিউজড হবে না যে আমি কে কি কোথা থেকে আসলাম, বা এই জাতীয় আজে বাজে কমেন্টও করবে না। কিন্তু একটা কথা আছে তো যে কুকুরের লেজ আবার সোজা হয় না, তো সেক্ষেত্রে আবার যদি করো সেটা আবার আমি বলতে পারছি না। এবার একটু আলোচনা করি সেই সব বিষয়ে। আমার অনেক বান্ধবীরা আছে যারা আমাকে বলেছে যে, মানে মেসেজ করেছে যে তুই কিভাবে চাকরি করছিস, কি করে সম্ভব বাচ্চা রেখে চাকরি করতে যাওয়া যায়। তাদেরকে বলি আমি কি কষ্ট করে চাকরিটা করছি। দেখো তোমরা এতক্ষণ ধরে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমার মানে পুরো হিস্ট্রি শুনে যা বুঝেছো যে আমার চাকরি পেতে বা পড়াশোনা করতে কতটা কষ্ট হয়েছে। যাই হোক, তারপরে যখন চাকরিটা করছি, এরপরে যখন আমার বেবিটা আসলো, আমি কি বেবিকে ছেড়ে সেই চাকরিতে যেতে পারি? আমারও কিন্তু অনেকবার মনে হয়েছে যে আমি বাচ্চাটাকেই সামলাই, চাকরিটা ছেড়ে দিই। কিন্তু বারবার আমার হাজবেন্ড আমাকে বুঝিয়েছে যে 2-3 বছরের ব্যাপার, 2-3 বছরের মধ্যে কিন্তু শিহাব বড় হয়ে যাবে, কিন্তু চাকরি যদি ছেড়ে দিই আবার এই চাকরি পাওয়া এটা ভীষণ কঠিন ব্যাপার, কারণ বয়স বেড়ে যাচ্ছে, সুযোগ চলে যাবে। আর একবার ওই মানে বাড়ির মধ্যে ঢুকে গেলে, বাড়ির কাজকর্মে ঢুকে গেলে আবার যে পড়াশোনা করে চাকরি অর্জন করব সে সময় বা সে অবস্থা হয়তো নাও থাকতে পারে। সেই জন্য আমাকে এই বাচ্চাকে নিজে কি কষ্ট করে চাকরি করতে হচ্ছে সেটা খালি আমিই জানি। এরকমও হয় রাতের পর রাত জেগে আছি, সকালবেলায় কিন্তু একবার নয় 4-5 বার কলেজ যাতায়াত করছি, শুধুমাত্র বাচ্চাকে কারো হাতে খাওয়াবো না, নিজে তাকে খাইয়ে দেবো, নিজে তাকে স্নান করিয়ে দেবো। এবং একই সাথে কলেজের স্টুডেন্টদেরকেও কিন্তু আমি কোনো হ্যাম্পার হতে দিইনি, তাদের কোনো একটা ক্লাসেও কিন্তু অফ নেই, একদম নির্দিষ্ট সময়ে ক্লাস শুরু হয়েছে, নির্দিষ্ট সময়ে ক্লাস শেষ করেছি। তো প্রচুর প্রচুর কষ্ট করে আজকে এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, হয়তো এখন অনেক কিছু আমার মানে ছেড়ে দিতে হয়েছে, যেরকম রূপচর্চা করা, নিজে কবে শ্যাম্পু করছি সেটুকু ভুলে যাই, আদৌ কোন জামাটা পরবো, জামাটা আদৌ ছেঁড়া না সোজা না উল্টো, কোনো কিছুই কিন্তু দেখার সময় পাই না এই ছেলেকে সময় দিতে গিয়ে। কিন্তু তারপরেও হাসি মুখে সবটুকু করছি, কারণ আমি একদিকে একজন মা অবশ্যই, আর অন্যদিকে আমার চাকরিটাও আমার জীবনে ভীষণ ইম্পর্টেন্স রাখে, কারণ আমি প্রচুর কষ্ট করে এই জায়গাটা অর্জন করেছি। আর তার সাথে এখন তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করার আরও একটা মেন কারণ হচ্ছে, কারণ আমি এত যে কষ্ট করছি, তোমরা দেখি বিভিন্ন সিরিয়ালে এই সমস্ত দেখো, কিন্তু রিয়েল লাইফেও যে এরকম কষ্ট করে দিন যাপন করা যায় সেটাই কিন্তু আসলে শেয়ার করতে চাইছি। এবং সেই সমস্ত দেখে তোমরা অনেকে সত্যি ইন্সপায়ারও হচ্ছ। সেজন্য আমি বলবো, দেখো বন্ধুরা, প্লিজ একটু কষ্ট করো, আর একটু কষ্ট করো, কিন্তু চাকরি ছেড়ো না, নিজের পায়ে দাঁড়াতে শেখো, নিজের কাজটাকে বজায় রাখো, বাচ্চাকেও ছেড়ো না। আমি কিন্তু বাচ্চাকে কোনো হেল্পিং হ্যান্ডের হাতে দিইনি, আমি নিজেই তাকে খাওয়াই, নিজেই তাকে স্নান করাই। আমার বাচ্চা 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডেড বেবি ছিল, এবং এই যে এখন 2 বছর বয়স হলো, এই 6 থেকে 2 বছর বয়স পর্যন্ত ওকে এখনো পর্যন্ত আমি কিন্তু পুরোপুরি ঘরের খাবারের উপর রেখে। আর আমি যদি পারছি, আমি আশা করব তোমরা তো পারবেই, কারণ আমার তো ফ্যামিলি মেম্বার্সও কেউ নেই, তোমাদের তো কেউ না কেউ তো থাকবে। আমার তো ফ্যামিলি মেম্বার্স বলতে আমার স্বামী এবং আমার সন্তান, এরা দুজন যদি আমাকে সাহায্য না করতো, বা উপরওয়ালা এদের সাথে তিনি যদি আমাকে সাহায্য না করতেন, তাহলে হয়তো কোনোভাবেই এই সব কিছু 10 বোঝার মতো সামলানো সম্ভব হতো না। যাই হোক, অনেক গল্পই করলাম আমার জীবনের সংগ্রামের। কেমন লাগলো তোমাদের আমার এই গল্পটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা আমাকে এরকম নেগেটিভ কমেন্ট করছো, তারা কাইন্ডলি আমার সম্পর্কে একটু জেনে তারপর নেগেটিভ কমেন্ট করবে। আর একটা কথা মনে রাখবে, যারা তোমরা নেগেটিভ কমেন্ট করছো তাদের জন্যই কিন্তু আজকে আমার চ্যানেলটাও গ্রো হচ্ছে। সুতরাং তোমাদেরও একটা ভীষণ মানে হাত রয়েছে আমাকে জীবনে আরো উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।